অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। এলিট মহিলাদের এমন এমন মন্তব্য করতে শুনছি যে মেয়েদের কিভাবে কাপড় পরা উচিত, মেয়েদের ওইটা মানে ডিসকাস্টিং। তো কুৎসিত যে যার নিজের বাড়িতে এরকম ঘটনা ঘটে গেছে তিনি কি করে কথাটা বলেন। তুমি যা করছো, যা বলছো সেটাই একমাত্র সত্য, তার বাইরে আর সত্য নেই। সেখান থেকে একটা বিনয়ের অভাব তৈরি হয়। আসলে ওটা এক ধরনের উইকনেস এবং এক ধরনের সেলফ ডিফেন্স। অনেকে এটা বলার চেষ্টা করেন, ও আচ্ছা কম্প্রোমাইজ করে একটা সম্পর্ক টিকিয়ে রাখবো। হ্যাঁ, রাখবে। কম্প্রোমাইজ করাটা একটা খুব আমি মনে করি খুব গুণ। যখন সিপিএম জামানা বদলালো সেখানে আমার ভূমিকা, যখন তৃণমূল আসার পর একের পর এক গণ্ডগোল হচ্ছে তখন আমার ভূমিকা, এবং আজকে নতুন এই মুহূর্তে যে সরকার এসছে আমি কিন্তু ধারাবাহিকভাবে আমার শিল্পকর্মের মধ্যে দিয়ে বলে গেছি। প্রচুর বড় বড় পত্রিকা আমার লেখা আছে। আমি যা যা বলেছি তার রেসপন্সিবিলিটি আমার। প্রথম অর্ধাঙ্গিনীতে সুমন শুধুই ছুটছিল, কারণ তার তাগিদ ছিল প্রমাণ করার যে সে ঠিক। দ্বিতীয় অর্ধাঙ্গিনীতে সেই তাগিদটার থেকে সুমন বেরিয়ে এসে আরেকটু বড় পরিসরের দিকে যাচ্ছে। সম্পর্কের গোলকধাঁধায় কাকে যে মনে হয় আর কাকে যেন চিনি, কিন্তু সব মিলেই তো আজও অর্ধাঙ্গিনী। দাদা, টলি টাইমে তোমাকে আরো একবার স্বাগত। তো প্রথম যদি বলো, আজও অর্ধাঙ্গিনী, যেখান থেকে আমরা অর্ধাঙ্গিনীকে শেষ করেছিলাম সেখান থেকে তোমার চরিত্রের উত্তরণ কিভাবে হলো, নাকি অনেকটা বেশি দেখানোই হলো? কোন জায়গায় তোমার ভুল? একটা হচ্ছে যে অর্ধাঙ্গিনী প্রথম ছবিটা যেটা, সেটা আমার নিজের ভীষণ পছন্দ, মানে ভালো লাগে, মানে স্বয়ং সম্পূর্ণ লাগে। মনে হয় যে ওইখানে কি তার গল্প শেষ হয়ে যেতে পারে। এবার কৌশিকের মাথায় এবং প্রযোজকদের মাথায় ছিল যে এটার আরেকটা পর্ব হবে বা এদের জীবনটাকে আরেকটু দেখানো হবে, এবং দর্শকদেরও সম্ভবত একটা তীব্র চাহিদা ছিল। তো আমার অভিনয় করতে এসে আমার দেখতে পেয়েছি যে দ্বিতীয় ছবিটাতে অভিনেতা হিসেবে আমার অনেক বেশি কন্ট্রিবিউট করার আছে। কিন্তু আমার কিন্তু নিজের মানে প্রথম ছবিটাতেও আমার যেটুকু ভূমিকা ছিল আমার ভাল লাগতো, কারণ মানে আমাদের এখানে তো অভিনয় নিয়ে কনসেপ্টটা ভীষণ ভুলভাল হয়, যে কতটা স্ক্রিন প্রেজেন্স পেলাম, কত ডায়ালগ পেলাম, এটার উপরে লোকে একটু বিচার করে। মানে বেসিক মানে অভিনয় নিয়ে একটা গোলমাল আছে আমাদের এখানে, মানে মানে ইন্ডাস্ট্রিতেও আছে, সাধারণ দর্শকের ভেতরেও আছে। ওইটা একটু বোঝানো মুশকিল হয় আর কি। তো সেদিক থেকে হয়তো মোটাভাবে বললে, দাগানো বুলোনোভাবে বললে, যে দ্বিতীয় অর্ধাঙ্গিনীতে আমার অভিনয় করার, যদি তুমি কোট আনকোট বলো, তাতে সুযোগটা হয়তো বেশি, এবং সেখানে সুমনের চরিত্রটা অন্য একটা মাত্রা পায়, আরও কতগুলো কমপ্লিকেশনসের মধ্যে দিয়ে যায়, এবং উত্তরণ হয় কিনা আমি জানি না, আমার নিজের মনে হয় সেটা দর্শকের বিষয়। কিন্তু আমার নিজের একটা বেসিক বিশ্বাস থাকে যে একটা খুব খারাপ লোক কিংবা একটা মাঝামাঝি ভালো লোক, সমস্ত মানুষই সবাই একটা নিজের সঙ্গে লড়াই করে। মানে যাদের একটু বোধ আছে, আমি বলছি যে সে কিন্তু নিজেকে বুঝতে পারে যে সে কতটা অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণতার বোধ থেকে সে তার মতো করে একটা নিজের সঙ্গে লড়াই করার চেষ্টা করে আসলে। তো সুমনের ভেতরে ওই ইন্ট্রোস্পেকশনটা আছে, সেটা আরেকটু স্পষ্ট হয় এই দ্বিতীয় ছবিটাতে এসে। ফলে দর্শক হয়তো মজা পাবেন, একটা ধরনের ভাল লাগবে। দাদা, যদি বলা হয় গণতন্ত্রের 4টে স্তম্ভ আছে, যদি আর সেখান থেকে বলে যদি সম্পর্কেরও 4টে স্তম্ভ ধরা হয়, তোমার কাছে এই 4টে স্তম্ভ কি? যেটার উপর মানে সম্পর্কের মানে আমি এটাতে একটা গল্প মনে পড়ে আমার, সেটা হচ্ছে যে সম্পর্ক মানে তো শুধু ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক নয়, আর সম্পর্ক তো অনেক রকমের হয়। আমার সমাজের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। আমার অন্যতম শিক্ষাগুরু সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা খুব ভালো গল্প মনে পড়ে। উনি বলেছিলেন যে একটা
মোটর কার র্যালি ড্রাইভার চ্যাম্পিয়ন, নামটা মনে পড়ছে না আমার, তিনি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যখন ব্যক্তিগত জীবনে গাড়ি চালান তখন আপনি কি আপনি তো ওই রকম স্পিডে গাড়ি চালান, তো এমনি যখন রাস্তাঘাটে আপনি বাজারে যান, দোকানে যান, আপনার মাথায় কি থাকে? উনি একটা কথা বলছেন যে কনসিডারেশন ফর আদার্স। তো যে কোনো সম্পর্কের ভিত্তিটাই ওইটা, কনসিডারেশন ফর আদার্স। কিন্তু এই জায়গাতেই যদি বলা হয় দাদা, তুমি যেটা বললে যে সুমনের একটা নিজের ইন্ট্রোস্পেকশন আছে, আমরা কোথাও না কোথাও ওই নিজস্ব ইন্ট্রোস্পেকশনটাই এখন করতে হয়তো ভুলে গেছি, যে কোথায় আমরা ভুল, কোথায় হ্যাঁ, ওইটাই তো গন্ডগোল হয়। মানে যখন আমি মনে করি সুমনের ভেতর একটা টিপিক্যাল পুরুষ মানুষ আছে, যে কারণে আমার চরিত্রটা করতে ভাল লেগেছিল, যে পুরুষ মানুষকে ছোটবেলা থেকেই বোঝানো হয় যে তুমি আসলে ছেলে, মানে তোমার খামতিগুলো ঠিক খামতি নয়, তোমার না পারাগুলো ঠিক না পারা নয়। এটা সুমন ভীষণ শিক্ষিত একটা লোক হয়েও কিন্তু ওর ভেতরেই পুরুষ মানুষটা আছে, এবং সেটা কিন্তু ব্যক্তি কৌশিক সেন হিসেবেও আমার আছে। আচ্ছা, মানে অন্তত ছিল একটা সময় পর্যন্ত, পুরোপুরি চলে গেছে আমি বলতে পারবো না, কিন্তু আমি সেটার সঙ্গে লড়াই করার চেষ্টা করেছি, এবং সুমনও এটার সঙ্গে লড়াই করার চেষ্টা করে। এবং যে কোনো সেন্সিটিভ মানুষই যখন একটা বয়সের পর রিয়েলাইজ করে যে ও শিট, আমার ভেতরে এটা আছে, জানতাম না তো। তো মানে এটা খুব ইন্টারেস্টিং জিনিস, জানো তো। মানে আমরা যখন আমাদের শহরে কোনো রেপ হয় ইত্যাদি হয়, তখন তো আমরা সেই মুহূর্তে একটা ভীষণ ব্যস্ত হয়ে পড়ি যে মানে এক্ষুনি ফাঁসি দিতে হবে, এরকম নৃশংসতা হলো কি করে, মানে এইরকম রেপিস্টকে গুলি করে দেওয়া উচিত, যেটা এখন এই মুহূর্তে সোসাইটিতে চলছে আর কি। কিন্তু আসলে কিন্তু মানে মানে কোন জায়গা থেকে এই রকম নারকীয় ঘটনাগুলো ঘটে, এগুলো আমরা খুব তলিয়ে দেখি না। এগুলো ঘটে কিন্তু খুব ছোটবেলা থেকে একটু একটু করে। রেপ করার মতো ক্রুয়েলটি বা সাহসটা বা এটা সবার থাকে না, কিন্তু আমরা যে বলি না যে পোটেনশিয়ালিটি থাকে, পোটেনশিয়াল রেপিস্ট, এরকম পোটেনশিয়াল রেপিস্ট আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। সবসময় যে তারা রেপ করছে তা নয় ফিজিক্যালি, তারা কিন্তু বেসিক্যালি মেয়েদের অসম্মান করে। তাহলে তো দাদা চলে আসে তার এই সুমনের ভেতরে এই অসম্মানটা আছে, ছিল। এবার সেটা থেকে সে কতটা লড়াই করতে পারলো, কতটা নিজেকে খুঁজে পেল, সুমনের খোঁজটা আসলে মানে লড়াইটা আসলে নিজের সঙ্গে নিজের। দাদা, এই যে তুমি সুমনের চরিত্রটাই বলো বা সমাজে আজকে যা হচ্ছে বলো, সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা চরিত্রের একটা নিজস্ব যাত্রা থাকে, এবং তার জন্য তাকে কিছু পরিস্থিতি, তার মানে তার আগের পরিবার, পারিবারিক গঠন, সমাজ, সে যেভাবে পৃথিবীকে দেখেছে, পৃথিবী তাকে যেভাবে জীবনকে দেখিয়েছে, সেগুলো তাকে ওই মানুষটা করে তোলে। সুমনের ক্ষেত্রে সুমনের এই মানসিক গঠন বর্তমান যেটা, সেটার আগের অবস্থানটাকে দেখানো হয়েছে কেন সুমন এরকম। না দেখো, একটা মানে কি হয়, একটা সিনেমাতে 2 ঘন্টার সিনেমাতে তুমি সমস্ত চরিত্রের বেড়ে ওঠা, ভাঙাচোরা সব দেখানো যায় না। তো এটা মানে বুদ্ধিমান অডিয়েন্সকে কানেক্ট করতে হবে, বা যে অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাকেও কিছু কিছু সূত্র রেখে দিতে হবে, যে সবটা দেখানো যায় না, সবটা না বলা যায় না। তাহলে তো একটা উপন্যাস লিখতে হয় সব সময়, বা একটা সিরিজ দেখতে হবে তোমাকে। সিরিজ কি হয়, সিরিজ হয় ক্যারেক্টার ড্রিভেন হয়, যে 4টে এপিসোড ধরে আমি একটা ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড দেখালাম। কিন্তু সিনেমা হচ্ছে প্লট ড্রিভেন, তাহলে সেখানে প্লটটা ইজ ইম্পর্টেন্ট। এবার ডিরেক্টর বা চিত্রনাট্যকার যারা খুব কৌশিক গাঙ্গুলির মতো দক্ষ যারা, তারা স্বল্প আঁচড়ে বুঝিয়ে দিতে পারেন যে এই চরিত্রের ব্যাকগ্রাউন্ডটা কি। বাকিটা অভিনেতাকেও একটা হোমওয়ার্ক করতে হয়, দর্শকদেরও একটা কল্পনার জায়গায় যেতে হয়। এই যে তুমি বললে পৌরুষের ব্যাপারটা, যেটা তুমি বললে তোমার মধ্যেও একটা দীর্ঘ সময় অবধি ছিল, সেটার জন্য তো এখনো আছি, আই নেভার নো। মানে আমি যদি মনে করি যে আমি সব কিছু থেকে মুক্ত হয়ে আমি তো মানে তাহলে মানে আধ্যাত্মিক হয়ে যাবো, হয় নাকি কখনো? কিন্তু এই লড়াইটা মরা অবধি চলবে। এবং সেক্ষেত্রে তো বহু মহিলারাও দায়ী, কারণ যখন দিল্লির ঘটনাটি ঘটে তখন আমার মনে আছে এটি প্ল্যাকার্ড বেরিয়েছিল যে দো আওয়ার ডটার্স লিভস ইন, মানে আমি মানে বাংলাটা করলে দ্বারা হলো কি, আমাদের মেয়েরা যদিও ভয়ে থাকে কিন্তু তাও আমরা আমাদের ছেলেদের শেখাই না কি করে বিহেভ করতে হবে। কারেক্ট। তো এটাই তো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে যে শুরুটা তো ওখান থেকে হবে, যে একটা মেয়েকে তার প্রাপ্য সম্মানটা দাও। না হলে হঠাৎ করে একটা বয়সে গিয়ে একটা ছেলে হঠাৎ রেপিস্ট হয়ে গেল,
নাহলে এটা হয় না, মানে ইটস অ্যাবসার্ড, মানে ওটা ওই বীজটা ছোটবেলা থেকে থাকে। তারপর এবার তুমি বলবে সবাইকে রেপিস্ট হয় না, হয় না, অনেকে জীবনের সাকসেসফুল হয়ে গিয়ে সে তারা একটা জীবনের মানে খুঁজে পায়। প্রচুর মানুষ তারা যখন দেখে জীবনে কিছু করে উঠতে পারছে না, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে সমাজের ওপর রাগ হয়ে, নিজের ওপর রাগ হয়ে, সব কিছু মিলিয়ে একটা জন্তুর মতো হয়ে যায়। কিন্তু বীজটা তো ছোট থেকেই থাকে, এবং সেই বীজটা এটাই যে মেয়েদেরকে মানুষ হিসেবে সম্মান দিতে না শেখানোটা, এটা একটা বিরাট বড় দায়। সেই দায়টা কি কোথাও না কোথাও তোমার মনে হয় এখন একটা স্কুলিং এর ভেতর দিয়ে শেখানো উচিত? কারণ একটা মেয়েরও কিন্তু দায়িত্ব যে খুব মানে দেখো আমাদের এখানে মানে সাম্প্রতিককালে আমি এমন সমস্ত মহিলাদের, এমন বিদুষী অত্যন্ত মানে মানে কি বলবো এলিট মহিলাদের এমন মন্তব্য করতে শুনছি যে মেয়েদের কিভাবে কাপড় পরা উচিত, মেয়েদের ওইটা মানে ইটস মানে ডিসকাস্টিং, মানে মানে শেমফুল। তো তখন মনে হয় যে মানে তাহলে যে বারুইপুরে মেয়েটা হলো, মানে ও কি মানে জামা কাপড় খুলে ঘুরছিল, মানে এই যে এক একটা বলা হয় না যে মেয়েদেরকে একটু পোশাক আশাক সম্পর্কে সচেতন হতে হবে। রত্না দেবনাথ নিজেই বলেছেন যে মেয়েটি বাইরে ছিল বা বাইরে ছিল, মানে ইটস সো মানে 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 এত এত কুৎসিত যে যার নিজের বাড়িতে এরকম ঘটনা ঘটে গেছে তিনি কি করে কথাটা বলেন। আমি শুধু ওনার কথা বলছি না, যে আমাদের অভিনয় জগতেরই তুমি খুঁজলে পাবে খুব সুশিক্ষিত, অত্যন্ত ভালো অভিনেত্রী, অত্যন্ত ভালো নৃত্যশিল্পীরা যখন মানে ধারাবাহিকভাবে মেয়েদের কীরকম হওয়া উচিত এরকম পাঠ দিতে থাকেন, ইটস ডিসগাস্টিং। এই যে তুমি বললে শিক্ষা তো বিনয় আনে, এবং শিক্ষা তো নিজের মননে একটা আঘাত আনে। এই শিক্ষাটার সঙ্গে এখন মনন, চিন্তা, এটার কতখানি যোগসূত্র খুঁজে পাও? বিনয় কতটা যোগসূত্র খুঁজে পাও তুমি তোমার নিজের ফ্র্যাটার্নিটির কথাই যদি দেখো? মানে বিষয়টা হচ্ছে যে তুমি আলাদা করে আমাদের ফ্র্যাটার্নিটিটার কথা ভেবে লাভ নেই। আমাদের ফ্র্যাটার্নিটিটা ইজ পার্ট অফ দ্য সোসাইটি। তো আমাদের আজও অর্ধাঙ্গিনীতেও সুমন কিন্তু পার্ট অফ দিস সোসাইটি, ফলে তাকে আলাদা করে তুমি তুলে নিয়ে বলতে পারবে না যে সুমন কেন এরকম হলো। সেই একই রকমভাবে আমাদের প্রফেশনটাকেও তুমি আলাদা করে বলতে পারবে না যে আমাদের প্রফেশন থেকে বিনয় হারিয়ে যাচ্ছে, তা নয়। তুমি যেভাবে দেখো সোসাইটি, দেখো বিনয়টা কোত্থেকে আসে জানো? বিনয়টা আসে একটা অবশ্যই পারিবারিক শিক্ষা দীক্ষার ব্যাপার থাকে, তার সাথে সাথে তুমি চারপাশের জগৎটাকে কিভাবে দেখছো। তুমি যদি ক্রমাগত মনে করতে থাকো যে তুমি যা করছো যা বলছো সেটাই একমাত্র সত্য, তার বাইরে আর সত্য নেই, সেখান থেকে একটা বিনয়ের অভাব তৈরি হয়। আসলে ওটা এক ধরনের উইকনেস এবং এক ধরনের সেলফ ডিফেন্স। ওই অ্যাকসেপ্টেন্স অফ ডিফিটটা এখন মানে সুমনের ক্যারেক্টারে কি আছে? আমার মনে হয় আছে। সেইটা দ্বিতীয় পর্বটাতে ওইটাই একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর। এবং সেই ডিফিটটা কার সামনে ধরা পড়ছে সেটাই কি ক্রমশ কার সামনে ধরা পড়ছে, কিভাবে ধরা পড়ছে, আদৌ ধরা মানে আমি মনে হয় যে সেই রহস্যটাকু থাক, কিন্তু আমার মনে হয় যে সুমনের চরিত্রটাকে নতুনভাবে একটা আবিষ্কার করতে পারবে যারা অর্ধাঙ্গিনী ছবিটাকে ভালোবেসেছিল। দাদা আমরা তো বলে থাকি যে সম্পর্ক এবং জীবন খুব সোজা শহর, কিন্তু সত্যি ব্যক্তিগত জীবনে কোনো একটা এখন ফ্যামিলি ক্রাইসিস আসে, সেটা হতে পারে কোনো পার্সোনাল গোলকধাঁধা বা কোনো একটা ফ্যামিলির খুব কাছের জন অসুস্থ, তখন বোঝা যায় আমরা কতখানি জলে আর কতখানি ডাঙায় দাঁড়িয়ে আছি। তো সেক্ষেত্রে তোমার কাছে মনে হয় সম্পর্ক খুব মানে সহজ, বা আমরা সহজ রাখলেই সব সহজ থাকবে? সমস্ত সম্পর্কের পেছনে একটা অর্থনীতি আছে, মানে সেটা না সম্পর্কটা আলাদা করে আমি শুধু ভালোবাসা ইমোশন এটা নয়, মানে আমাদের গোটা পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র যাই বলো না কেন সব কিছুর পেছনে একটা অর্থনৈতিক জায়গা থাকে। অর্থনৈতিক স্বাবলম্বিতা, অর্থনৈতিক স্বাধীনতা, এইটা মানে মেয়েদের ড্রাইভ ফোর্স একটা, সেইটার বিষয়ে অনেকটা আমি আমার যেমন ভীষণ ভালো লেগেছে যে এই যে বাসে উঠে মেয়েদের ফ্রি টিকিট দেওয়াটা মেয়েরা রিফিউজ করেছে। এটা অনেক মেয়েরা বলেছে যে আমরা কেন এরকম ফ্রিতে যাতায়াত করবো। এইটা একটা খুব দারুণ ব্যাপার। ফলে আমার মনে হয় যে আমাদের মানে সম্পর্কগুলোকে শুধুমাত্র রাগ, অভিমান, ভালোবাসা নয়, এর পেছনে একটা অর্থনৈতিক রাজনীতি আছে। আমরা বলে থাকি সম্পর্ক টিকে থাকে কম্প্রোমাইজের ওপর, কেউ বলে কোঅপারেশনের ওপরে, তুমি কিভাবে? আমার কাছে কম্প্রোমাইজ, কোঅপারেশন কোনোটাই খুব ডেরোগেটরি শব্দ নয়। মানে কম্প্রোমাইজ তো করতেই হবে। তুমি যদি মনে করো যে আমার ওইখান থেকে তো প্রবলেমটা হয়,
যে অনেকে এটা বলার চেষ্টা করেন, ও আচ্ছা কম্প্রোমাইজ করে একটা সম্পর্ক টিকিয়ে রাখবো। হ্যাঁ, রাখবে। কম্প্রোমাইজ করাটা একটা খুব, আমি মনে করি খুব গুণ। মানে কম্প্রোমাইজ তুমি কিসের জন্য করছো? তুমি যদি খুব লোভের কারণে খারাপ কিছুর জন্য কম্প্রোমাইজ করো, তাহলে কম্প্রোমাইজটা খারাপ। কিন্তু তুমি যদি মনে করো যে আমি একটা সম্পর্ক, একটা ভালো কিছুর জন্য একটা কিছুকে টিকিয়ে রাখছি, কম্প্রোমাইজ করছি, দ্যাট ইজ এক্সেলেন্ট। তাহলে যদি সেক্ষেত্রেই বলা যায় দাদা, বিগত কয়েক বছরের যদি টলিউড এবং রাজনীতিকে যদি জড়িয়ে দেওয়া হয়, বহু মানুষকে কম্প্রোমাইজই করতে হয়েছে কখনো। দ্যাট ইজ অফুল। সেটা মানে কিছু কিছু ক্ষেত্রে প্রচুর মানুষ, আমি বলতে পারি, তালিকা দিয়ে বলতে পারি, যাদের কম্প্রোমাইজ না করে উপায় ছিল না, এরকম কিছু মানুষ আছেন তালিকায়। আবার কিছু কিছু মানুষ আছেন যাদের অঢেল আছে, আরো অঢেল পাওয়ার জন্য কম্প্রোমাইজ করেছেন। সেই তালিকাটা আলাদা, সেটা মানুষ জানেন যে কারা অঢেল থাকা সত্ত্বেও কম্প্রোমাইজ করেছিল আর কারা বাধ্য হয়ে কম্প্রোমাইজ করেছে। তাহলে তুমি যদি কাউকে এই জায়গা থেকে চিনতে পারো, যখন কারোর স্বরূপ দর্শন তোমার সামনে হয়, মানে সত্যি ক্ষেত্রেই স্বরূপ দর্শন যখন হয় যে আসলেই সে কি, তখন তার সঙ্গে তোমার জায়গার মানে সামনে দেখা হলে আচরণটা কিরকম থাকে? নর্মাল থাকতে পারে? ওই যে আমি বলেছিলাম না যে কনসিডারেশন ফর আদার্স, মানে আমার তখন মনে হয় যে আমি তো সত্যি বিচারক নই, ফলে এই মানুষটাকে, তাহলে তো ওই গণপিটুনিরাকে আমাদের মান্যতা দিতে হয়, তাই না? আমি যদি বিচার করি তার, সেটা তো মান্যতা দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, সেসব মানুষ থেকে আমি একটা দূরত্ব বজায় রাখি, এইটুকু বলতে পারি। কিন্তু এখন এই বর্তমান পরিস্থিতিতে, এখন তুমি যেহেতু সোশ্যাল মিডিয়াতেও নেই এবং খুব বেশি তুমি সব ব্যাপারে সোচ্চারও হও না, মানে সোচ্চার হও না মানে মিডিয়ার সামনে খুব ইজিলি এসে বাইট দেওয়াটাও সেটা করো না। কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এই সোচ্চার না হওয়াটাও তো একটা অন্য জায়গায় ব্যাকফায়ার করছে, যে কেন বলছে না। কারণ হচ্ছে আমার ধরো, আমি মানে কেউ যদি একটু কষ্ট করে আমার থিয়েটারগুলো দেখেন, সেটা আজ থেকে নয়, যবে থেকে মানে পরিবর্তন, মানে খুব পরিষ্কার বলছি, মানে যখন সিপিএম জামানা বদলালো সেখানে আমার ভূমিকা, যখন তৃণমূল আসার পর একের পর এক গন্ডগোল হচ্ছে তখন আমার ভূমিকা, এবং আজকে নতুন এই মুহূর্তে যে সরকার এসছে, আমি কিন্তু ধারাবাহিকভাবে আমার শিল্পকর্মের মধ্যে দিয়ে বলে গেছি। প্রচুর বড় বড় পত্রিকা আমার লেখা আছে। শোনা, ইলেকট্রনিক মিডিয়ার একটা সুবিধে এবং অসুবিধার জায়গা কী বলো তো, সেটা হচ্ছে যে কলকাতা শহরে যত চ্যানেল আছে, এমনকি তোমাদের কাছেও কি, প্রত্যেকেরই লাইব্রেরি থাকা উচিত। এখন না, আমি যদি কখনো বলি যে আমি না এই কথাটা বলিনি, এটা বলে পার পেয়ে যাবো না, তার রেকর্ড আছে। সো আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ, যে আমি কখন কি রাজনৈতিক মন্তব্য করেছি বা আমি কি লিখেছি, সেটা কিন্তু অন রেকর্ড আছে। এবার মানুষ এত জটিল জীবনযাপন করেন যে মানুষ ভুলে যান যে কৌশিক কখন কি বলেছে, কি করেছে, কি লিখেছে। কিন্তু আমি জানি যে আমি প্রত্যেকটা ঘটনায় রিয়্যাক্ট করেছি, সেটা নিয়ে আমার লেখা আছে, সেই বই ছাপা হয়েছে এবং অন রেকর্ড সেটা আছে, প্রত্যেকটা চ্যানেলের লাইব্রেরিতে সেটা আছে। কেউ যদি একটু কষ্ট করে চালিয়ে দেখে নেন যে কৌশিক সেন কোন সময় কি কথা বলেছেন, কোনো সময় উনি দায়িত্ব এড়িয়ে মুখ ঘুরিয়ে থেকেছেন কিনা, উত্তর পেয়ে যাবেন। দাদা, এই যে বলছিলে প্রত্যেকটা জিনিসে বক্তব্য মানে তুমি দিয়েছো, তোমার মতন করে দিয়েছো, এবং অনেক সময় আমাদের অনেক সিদ্ধান্ত তো ভুল হয়, মানে সেই আমার ভুল, আমি আমার কোনো সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছি না। আমি যা বলেছি তার রেসপন্সিবিলিটি আমার, এবং অবভিয়াসলি আমরা তো দ্রষ্টা নই, আমি তো নই, বাকিরা কথা বলতে পারো, আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই। ফলে আমার বলা অনেক কথা, আমার বলা অনেক মন্তব্য, অনেক লেখা কারোর বিচারে মনে হতেই পারে ঠিক নয়, কিন্তু আমি আমার ভিউ পয়েন্ট থেকে জিনিসগুলো বলেছি। না, আমি ওটার সঙ্গে শুধু অন্য সুমনের চরিত্রটা যদি কথা বলি, যে তার সামনে তার বর্তমান এবং প্রাক্তন দুটোই যখন দাঁড়িয়ে, সেও কি নিজের ভুল স্বীকার করে না? সে নিজের ইগোর কাছে গিয়ে নিজের ভুলগুলোকেও আমি ওই যে তুমি গোড়া থেকে উত্তরণের কথাটা বলছিলে, যে উত্তরণ তো একটা মানুষের তখনই হয় যখন সে একটু থমকে দাঁড়ায়। প্রথম অর্ধাঙ্গিনীতে সুমন শুধুই ছুটছিল, কারণ তার তাগিদ ছিল প্রমাণ করার যে সে ঠিক। দ্বিতীয় অর্ধাঙ্গিনীতে সেই তাগিদটার থেকে সুমন বেরিয়ে এসে আরেকটু বড় পরিসরের দিকে যাচ্ছে। সেইটা আমি সবটা ভাঙছি না, তোমরা দেখো ছবিটা তাহলে বুঝতে পারবে যে কোথাও সত্যি সত্যি সুমন কোন জায়গাটায় থমকে দাঁড়ায়, সুমন কোন জায়গাটায় ভাবে, একটা ইন্ট্রোস্পেকশন করে। সেইটার জন্যই কিন্তু দ্বিতীয় সুমন করতে আমার এত চমৎকার লেগেছে।
শেষ প্রশ্ন করবো দাদা, ঋদ্ধি তোমাদের দুজনের মধ্যে কার কাছে এসে থমকে দাঁড়ায় এবং কার কাছে এসে ওই ইন্ট্রোস্পেক্টটা করে? ঋদ্ধি, আমার মনে হয় ঋদ্ধির মানে একটা বয়সের পরে তার সব থেকে কাছের হয়ে ওঠে তার বন্ধু বা বান্ধবী। সেক্ষেত্রে সুরঙ্গনা ঋদ্ধির সব থেকে কাছের বন্ধু। হ্যাঁ, আমি যদি ওকে ওই রকমভাবে আলাদা করেও মানে বিশেষ সম্পর্কের মধ্যে না ধরে বলি, আমার মনে হয় ঋদ্ধি সব থেকে বেশি থমকে দাঁড়ায় সুরঙ্গনার সামনে। এছাড়া দ্বিতীয় সব থেকে আমি বলবো যে রেশমির কাছে, এবং অবশ্যই আমার কাছে, এবং নিশ্চয়ই নিজের কাছেও বটে। তবে এটুকু বলতে পারি যে ঋদ্ধি এই বর্তমানে এই যে রাজনৈতিক ডামাডোলটার কথা তোমার বলছিলাম, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে ঋদ্ধিকে যখন ব্যান করা হয়, তখন ঋদ্ধির ব্যান হওয়ার আতঙ্কে আমি বা রেশমি আমরা উভয়ই নার্ভাস হয়ে ভয় পেয়ে আমরা কিন্তু রাজি ছিলাম ঋদ্ধিকে যে কোনো উপায়ে এই ক্রাইসিসটা থেকে বার করে আনার। ঋদ্ধি রাজি ছিল না। ঋদ্ধি পরিষ্কার আমাকে এবং রেশমিকে বলেছিল যে আমি আমার লড়াইটা লড়ব, তুমি অথবা মা তোমরা দুজন এর ভেতরে ঢুকবে না, কারণ তোমাদেরকে যদি কম্প্রোমাইজ করতে হয় আমার কারণে, আমি কিন্তু একদম এটাকে মানে এটা ওর কাছে খুব লজ্জার হতো। ফলে আমাদেরকে ঋদ্ধি না একটা বিরাট আয়না ধরেছিল সামনে, এবং তখন আমরা বুঝেছিলাম যে সবসময় সব ব্যাপারটা সন্তান স্নেহ অমুক স্নেহ করে দেখতে নেই, ছেলেটা বড় হয়ে গেছে। সো এটা আমাদের দুজনের কাছে একটা খুব বড় শিক্ষা। গত বছর নভেম্বর মাসে ঘটনাটা ঘটেছিল, যখন থেকে ঋদ্ধিকে ব্যান করা হয়। ঋদ্ধি আমাদেরকে কোনোভাবে অন্য পথে যেতে দেয়নি। অন্য পথে তোমরা যাওনি, এবং তার ফলাফল এবং কর্মফল সবটাই আমাদের সামনে, এবং তোমাদের কাজের ফলটাও আমাদের সামনে। তো সেটা নিয়ে যদি দর্শককে একটু ওয়েলকাম করে দাও। দেখুন, আমি কখনো বলবো না যে মানে প্লিজ বাংলা ছবির পাশে দাঁড়ান। কেন দাঁড়াবেন? পৃথিবীতে হাজারো রকমের বিনোদন আছে, অনেক কিছু আছে, ভালো যা তাই দেখবেন। এবং আমরা খুব কনফিডেন্টলি বলছি, আর্য অর্ধাঙ্গিনী ছবিটা দেখার মতোই একটা চলচ্চিত্র। আপনাদের নিজেদের তাগিদেই আপনারা আসবেন।